এরপর সাংসেং তার মেটদের বলছিল সে তার হাজবেন্ড পেয়ে গিয়েছে, এটা হচ্ছে জেনারেল হুইবি। তখন তার একটা মেট বলে জেনারেল হুইবিকে তো গাং পছন্দ করে, তবে সে তার নাম পরিচয় কিছুই জানে না। সাংসেং ভাবে এই পৃথিবীটা কতটাই ছোট, এত মানুষ থাকতে গাংকে তার উপরে ক্রাশ খেতে হলো। তখন সেখানে গাং আসে। সাংসেং তাকে দেখে অনেক অবাক হয় আর জিজ্ঞেস করে সে তার কাছে কেন এসেছে। তবে গাং ভালো মেয়ের মতো বলে সেদিন সে তাকে বাঁচিয়েছিল, তাই সে এখন থেকে তার সাথে ঝগড়া করবে না। তারা যদি একই মানুষকে ভালোবাসে তাহলে সে তার জন্য তাকে ছেড়ে দিবে। এটা শুনে সাংসেং জিজ্ঞেস করে সে কি সত্যি বলছে। এভাবে কথায় কথায় সাংসেং তাকে বলে দেয় সেদিন ফেস্টিভ্যালে যে গাংকে বাঁচিয়েছিল তার নাম হুইবি এবং ফুইও রাজ্যের জেনারেল। এটা শোনার সাথে সাথে গাং সেখান থেকে চলে যায়। গাং সাংসেং এর সাথে এত ভালো ব্যবহার করছিল শুধুমাত্র তার নাম জানার জন্য। যেহেতু সে তার নাম জানতো না তাই সে তাকে খুঁজতেও পারতো না। এখন যেহেতু তার নাম জেনে গিয়েছে তাই সে এখন সহজে তাকে খুঁজে পাবে। এদিকে রাজা শিও এর সাথে গাঙের বিয়ের কথা বললে শিও তাকে মানা করে দেয়। রাজাও তাকে তেমন জোর করে না। রাজসভা থেকে বাহিরে বের হলে গাং শিওকে জিজ্ঞেস করে সে কি তার সাথে বিয়ে ভেঙে দিয়েছে। শিও তার কাছে ক্ষমা চেয়ে বলে সে তাকে বিয়ে করতে পারবে না, কারণ সেও অন্য কাউকে ভালোবাসে। গাঙও তাকে বলে দেয় সেও তাকে বিয়ে করতে চায় না। শিও এরপর জিনের কাছে গেলে জিন তাকে জিজ্ঞেস করে সে গাংকে বিয়ে করলো না কেন। শিয়াও তখন সাংসিং এর কথা তাকে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বলে। প্রথমে জিন কিছু বুঝতে না পারলেও কিছুক্ষণ পর যখন বিষয়টা বুঝতে পারে তখন সে সাথে সাথে সাংসিং এর কাছে যায় এবং তাকে বলে দেয় সে যেন তার ভাইকে বিয়ে না করে। সাংসিংও তার সাথে মজা করে বলে এই শান্তি চুক্তির বিয়েটা ভাঙার জন্য তার হাতে কোনো উপায় নেই। জিন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তার ভাইকে তার যোগ্য নয়। জিন এসব বলে চলে গেলে সেখানে জিং আসে। সাংসিং জিনকে তাকে সাহায্য করতে বললে জিনও তাকে সাহায্য করতে রাজি হয়। এরপর সিনে দেখানো হয় হুইবি তার কিছু ফ্রেন্ডদের সাথে বসে মাছ ধরছিল। তার ফ্রেন্ডেরা সাংসেং এর নামে বাজে বাজে কথা বলছিল। তখনই তারা দেখে দূর থেকে নৌকা করে সাংসেং এদিকে আসছে। তাকে দেখে তো তারা সেখান থেকে চলে যায়। সাংসেং এর পাশে আরেকটা নৌকাতে গাং ছিল। সাংসেং একটা বাঁশি বাজাচ্ছিল আর গাং একটা পিপা বাজাচ্ছিল। নৌকার তীরে আসলে তারা দুজনে হুইবিয়ের কাছে যায় আর তারা তার সাথে কথা বলার জন্য একে অপরের সাথে ঝগড়া করতে থাকে। এদেরকে দূর থেকে জিং দেখছিল। যাই হোক, গাং হুইবিকে কথা বলার জন্য একটা ঘরে নিয়ে গেলে সাংসিংও সেখানে যায়। তারা দুজনে হুইবিকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে। এ সময় গাং তাকে মাছ ধরার জন্য চ্যালেঞ্জ করলে সাংসিংও তাতে রাজি হয়। সাংসিং একটা ফ্ল্যাশব্যাক মনে করে যেখানে সে আগে থেকে খোঁজ নিয়েছিল হুইবিয়ের পছন্দ হচ্ছে মাছ ধরা। বর্তমানে সাংসিং আর হুইবি নদীর ধারে মাছ ধরার জন্য ছিল। ছিপ ফেলে সাংসিং হুইবিকে অনেক সুন্দর সুন্দর কথা বলতে থাকে। এসব সে আগে থেকে মুখস্থ করে এসেছিল হুইবিকে ইমপ্রেস করার জন্য। তখন গাং ছিপে কিছু একটা আটকালে হুইবি তাকে সাহায্য করতে থাকে। তখন সাংসিংও আর একটা ফ্ল্যাশব্যাক মনে করতে থাকে। চিং তাকে বলেছিল এভাবে মাছ ধরে সে তাকে ইমপ্রেস করতে পারবে না, তাই সে সাংসিং এর কানে কানে কিছু বলে দেয়। বর্তমানে দেখা যায় পানির মধ্যে একটা লোক একটা মাছ হাতে নিয়ে সাংসিংকে জিজ্ঞেস করে এখন কি সে এই মাছটি ছিপে লাগিয়ে দেবে কিনা। সাংসিং আস্তে আস্তে কথা বলতে থাকে এবং মাছটা তার ছিপে লাগিয়ে দিতে বলে। তবে হুইবি আর গান লোকটাকে দেখে ফেলে। সবাই বুঝতে পারে সাংসিং মাছ ধরতে পারে না। এসব দেখে সাংসিং আরও একবার অস্বস্তিকর পরিবেশে পড়ে যায়। যাই হোক, এরপর তারা তিনজনে একসাথে খাবার খেতে বসে। এখানে হুইবি বিপদে পড়ে যায়। সাংসিং আর গাং দুজনে তাকে অনেক খাবার খাওয়ার জন্য বলে। হুইবি তাদের মন রাখার জন্য সবগুলো খেতে থাকে। তার পেট ভরে গেলেও তারা দুজনে তাকে আরও খাওয়ার জন্য জোর করতে থাকে। শেষে হুইবি এর পেট ব্যথা করলে সে উঠে ক্ষমা চেয়ে চলে যায়। শিও এরপর জিং এর কাছে আসে আর বেশ কিছু মেয়েদের নাম বলে যাদেরকে শান্তি চুক্তি করার জন্য বিয়েতে সিলেক্ট করা হয়েছে। তবে জিং সবার কথাই মানা করে দেয়। শিও তাকে জিজ্ঞেস করে সে কি সাংসিংকে সিলেক্ট করার কথা ভাবছে। জিং হ্যাঁ জানালে শিও তাকে সাংসিং এর নামে আবারও খারাপ কথা বলতে শুরু করে। তবে জিং তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। জিং সাংসিং এর সাথে দেখা করতে গেলে সাংসিং হুইবিয়ের জন্য এমব্রয়ডারি করছিল। সাংসিং এর থেকে জিং জানতে পারে আগামীকাল সাংসিং হুইবিয়ের সাথে দেখা করতে মিলিটারি ক্যাম্পে যাবে। মিলিটারি ক্যাম্পের কথা শুনে জিংও তার সাথে সেখানে যেতে চায়। সাংসিং বলে সে তাকে সাথে নিয়ে যেতে পারবে, কিন্তু তার সার্ভেন্ট হিসাবে। জিং তাতেও রাজি হয়। জিং তার দুই অ্যাসিস্ট্যান্টকে বলে ফুইও রাজ্যের মিলিটারি ক্যাম্প তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কাল সে সেখানে যাবে এবং চারদিকটা ভালো মতো দেখে আসবে। পরদিন সাংসিং জিংকে মিলিটারি ক্যাম্পে নিয়ে যায়। সেখানে গিয়ে সে জিংকে নিজের সার্ভেন্ট হিসেবে পরিচয় করায় এবং হুইবিয়ের সাথে দেখা করতে চায়। তবে সেখানে গাংও চলে আসে। হুইবি সেখানে আসলে তারা দুজনে নিজেদের করা এমব্রয়ডারি হুইবিকে দেখায়। তারা আবারও হুইবিকে নিয়ে ঝামেলা করতে শুরু করে।
তখন একজন এসে হুইবিকে ডেকে নিয়ে যায়। হুইবি একটা ঘোড়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল, তবে কাল রাতে এত খাবার খাওয়ার জন্য তার পেটে অনেক ব্যথা করছিল, তাই সে ঘোড়াটা থেকে পড়ে যায়। স্যাংসিং ঘোড়াটা দেখে বলে, এটা তো অনেক বিখ্যাত তাইওয়ান ঘোড়া। হুইবি বলে, এটা তাইওয়ান ঘোড়া, তবে এটা এখনো রাইডের জন্য প্রস্তুত না। এটাকে প্রশিক্ষণ দিতে হবে, তারপরে এটা ব্যবহার করা যাবে। স্যাংসিং নিজে এটাকে চালানোর কথা বললে হুইবি তাকে জানায় এটা তার জন্য বিপজ্জনক। তবে স্যাংসিং তার কথা না শুনে ঘোড়ার কাছে যায় এবং আগে তাকে গাজর খাওয়াতে শুরু করে। কারণ এ সুযোগকে হুইবিকে বলে তাকে নিয়ে হর্স রাইডে যেতে। হুইবিও এতে রাজি হয়। তারা সবাই নিজেদের কাজে ব্যস্ত ছিল। সেই সুযোগে জিং তাদের মিলিটারিদের ট্রেনিংয়ের জায়গায় যায়, যেখানে সব মিলিটারিরা নিজেদের নিয়ে যুদ্ধের কৌশলগুলো প্র্যাকটিস করছিল। তাকে দেখে প্রথমে গার্ডরা তাকে জিজ্ঞেস করে সে কে, কারণ সেখানে কারোর যাওয়ার অনুমতি ছিল না। জিং নিজেকে সাংসিংয়ের সার্ভেন্ট হিসেবে পরিচয় দেয় এবং সে গার্ডের অনেক প্রশংসা করে। আর সে গার্ডের থেকে জানতে পারে এখানকার সৈন্যরা জেনারেল হুইবির তৈরি করা যুদ্ধের কৌশলগুলো প্র্যাকটিস করছে এবং এগুলোর মাধ্যমে তারা যুদ্ধ করে। আবার সাংসিংকে দেখানো হয় সাংসিং সেই ঘোড়াটিকে একটু একটু চালাতে থাকে এবং সে নিয়ন্ত্রণ করতে পারছিল। তবে সে দেখে হুইবি আর গাং ঘোড়া নিয়ে কোথাও বাইরে যাচ্ছে। এটা দেখে তার মনটা কিছু খারাপ হয়। গাং আর হুইবি একটা জায়গায় বসে গল্প করছিল, তাদের মাঝে সম্পর্কটা আরও ভালো হয়ে যায়। তাই সে রাস্তা দিয়ে সাংসিং আর জিং যাচ্ছিল। তারা তখন তাদের দুজনকে দেখতে পায়। তাদের দুজনকে এতটা হাসি খুশি দেখে সাংসিং হুইবির উপর থেকে মুড অন করে নেয়। তখন সেখানে বছরের প্রথম স্নোফল শুরু হয় এবং একটু একটু তুষারপাতের মধ্য দিয়ে সাংসিং আর জিং হেঁটে যাচ্ছিল। সেখান থেকে ফিরে সাংসিং একটা তীরে এসে ভাবতে থাকে সে কি করবে। সামনে দুটো বাস্কেট ছিল, একটাতে লেখা শান্তি চুক্তির বিয়ে, আরেকটাতে লেখা হুইবি। যাই হোক, হুইবি গানকে বাড়ি পৌঁছে দিয়ে যেতে গেলে গান তাকে থামিয়ে দেয় আর তার সাথে যেতে চায়। হুইবি তাকে বলে সে ইয়ান রাজ্যে যাচ্ছে, সেখানে তার বিপদ হতে পারে, তাই সে তাকে নিয়ে যেতে পারবে না। মুইউ ফরেস্টে হুইবি যাওয়ার জন্য সব গোছা ছিল। বরফ পড়তে চারপাশটা সাদা হয়ে গিয়েছিল। সাংসিং জিনকে বলে আমাদের ফুইও রাজ্যে এই বরফগুলো দিয়ে একটা বিশেষ উপাদান তৈরি করা হয়, আজকে হুইবি সেগুলো ইয়ান রাজ্যে পাঠাবে। সেখানে সাংসিং আর জিনকে দেখে হুইবি তাদের থেকেও বিদায় নেয়। সে চলে যাবে তখন গাংয়ের মেড এসে জানায় গাংকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষবার সে বলেছিল সে জেনারেলের জন্য মাছের কেক বানাবে। তারপর নদীর ধারে তার একটা জুতা পাওয়া গিয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাংসিং হুইবিকে চলে যেতে বলে এবং নিজে গাংকে খোঁজার জন্য চলে যায়। সবাই তাকে খুঁজে বেড়াচ্ছিল, তবে কেউ তাকে খুঁজে পায় না। তখন সাংসিং মনে পড়ে গাং মাছের কেক বানানোর কথা বলেছিল, তাহলে কেক বানানোর জন্য সে ইম্পিরিয়াল রান্নাঘর ব্যবহার করবে না। কিছু একটা বুঝতে পেরে সাংসিং দৌড়ে কোথাও একটা চলে যায়। আমাদের গাংকে দেখানো হয় সে একটা রান্নাঘরে হুইবির জন্য কেক তৈরি করছিল। সেখানে সাংসিং আর জিং চলে এসে আর তাকে খুঁজে পেয়ে একটু শান্তি পায়। এদিকে রাজাও তার মেয়েকে হারিয়ে গিয়েছে শুনে অনেক চিন্তিত হয়ে পড়ে। লিও গাংকে জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছিল। সাংসিং তাকে ইশারা করে নিষেধ করে সে যেন হুইবির কথা না বলে। তবে গাং তার বাবাকে বলে দেয় সে হুইবির জন্য মাছের কেক বানাচ্ছিল। হুইবির নাম শুনে লিও তাকে জিজ্ঞেস করে সে কি তাকে পছন্দ করে। তখন এখানে গার্ড এসে খবর দেয় ইয়ান রাজ্যে যাওয়ার যে ব্রিজটা ছিল সেটা ভেঙে গিয়েছে। জেনারেল হুইবি এখন সব মালপত্র নিয়ে ইয়ান রাজ্যে পৌঁছতে পারেনি। সেই ব্রিজটা ছাড়া ইয়ান রাজ্যে যাওয়ার আর কোনো রাস্তাও ছিল না। লিও বলতে থাকে সে এখনো কেন পৌঁছতে পারলো না। সাংসিং বাহানা করে গাংকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। সাংসিং তাকে নিয়ে মুইউ ফরেস্টে হুইবির সাথে দেখা করায়। হুইবি ফিরে এসেছিল। গাংয়ের জন্য সে দেরি করেছিল, এজন্য ইয়ান রাজ্যে সে পৌঁছাতে পারেনি। এখন রাজা যদি জানতে পারে তাহলে সে হুইবিকে শাস্তি দেবে। তবে এসব কিছু গাং বুঝতে পারছিল না, সে শুধু তার মাছের কেক নিয়েই ছিল। সাংসিং তাকে থামায় আর হুইবিকে বলে সে কোনো একটা ব্যবস্থা করবে। এদিকে জিংকে তার অ্যাসিস্ট্যান্ট জানায় তাদের জন্য সুখবর আছে। এবার ফুইও রাজ্যের ইয়ান রাজ্যে সল্ট দিতে পারেনি। ফুইও রাজ্য সল্ট প্রধানের মাধ্যমে সব দেশের সম্পর্ক ভালো রাখত, তবে এখন তারা সেটা করতে পারেনি। এই খবর শুনে জিং তেমন একটা খুশি হতে পারে না। সে সাংসিং এর সাথে দেখা করতে যায় এবং দেখে সাংসিং ম্যাপ হাতে কোনো একটা রাস্তা খুঁজে বেড়াচ্ছিল। জিং তাকে বিরক্ত না করে সেখান থেকে চলে যায়। সকাল হয়ে যায়। সাংসিং তবুও ম্যাপ নিয়ে ঘাটাঘাটি করতে থাকে। জিং তাকে রেস্ট নিতে বলে। সাংসিংকে জানায় সে একটা নতুন রাস্তা খুঁজবে, যেটা দিয়ে ইয়ান রাজ্যে যাওয়ার জন্য সঠিক হবে। হঠাৎ করে সাংসিং এর মাথা ঘুরে গেলে জিং তাকে সাহায্য করার কথা বলে। সাংসিং ভাবে সে হয়তো পারবে না, তবে জিং খুব সহজে একটা নতুন রাস্তা বের করে দেয়, যেটা দিয়ে ইয়ান রাজ্যে যাওয়া যাবে। সাংসিং এটা হুইবিকে দেওয়ার জন্য গেলে তার আবারও মাথা ঘুরতে থাকে। জিং তাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয় এবং রেস্ট করতে বলে। জিং তাকে সাহায্য করায়। তার অ্যাসিস্ট্যান্টরা বলতে থাকে এটা তাদের হয়তো অনেক বড় সুযোগ।
কিন্তু সে তাদেরকে সাহায্য করলো কেন? জিং জানায় ফুইউ রাজ্য যদি খারাপ হতো তাহলে তারা সব রাজ্যের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা কেন করছে? অবশ্যই তাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই। তার অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করে সে কি সত্যি ফুইওর প্রিন্সেসকে ভালোবেসে ফেলেছে। এর কোনো উত্তর জিং দিতে পারে না। তলোয়ারবাজি করতে করতে জিং সাংসিং এর সাথে কাটানো সব মুহূর্তগুলো ভাবতে থাকে আর বোঝার চেষ্টা করে সে কি সত্যি সাংসিংকে ভালোবেসে ফেলেছে কিনা। তখন সেখানে সাংসিং আসলে জিং তাড়াতাড়ি করে তাকে কোট পরিয়ে দেয় যেন তার ঠান্ডা না লাগে। সাংসিং তাকে ধন্যবাদ জানায় আজকে তাকে এতটা সাহায্য করার জন্য। এরপর তারা দুজনে হাঁটতে বের হয় এবং একটা ক্যান্ডি হাউসের সামনে গিয়ে সাংসিং জিনকে জিজ্ঞেস করে ক্যান্ডি খেতে। আর একটু পরে দেখা যায় তারা দুজন মিলে সেই ক্যান্ডি হাউসে ক্যান্ডি তৈরি করছে। তারা ক্যান্ডি বানাতে বানাতে আনন্দ করতে থাকে। এরপর তারা দুজনে তিয়ানগাংয়ের স্টোরি টেলিং শুনতে যায় এবং সেখানে তারা বরফের মাঝে অনেক মজা করে। বরফ দিয়ে এত খেলার জন্য সাংসিং এর অনেক ঠান্ডা লেগে যায়। জিং এসে তাকে মেডিসিন খাইয়ে দেয়। জিংকে এত ক্লোজ হতে দেখে সাংসিং এর হার্টবিট অনেক বেড়ে যায়। কিছুক্ষণ পরে দেখা যায় সাংসিং রেডি হয়ে বাইরে বের হয়েছে। জিং তাকে রেস্ট নিতে বললে সাংসিং বলে তার তাও মেডিসিন খেয়ে সে জলদি সুস্থ হয়ে গিয়েছে। এরপর সিনে আমাদের গাংকে দেখানো হয়। সে হুইবির সাথে দেখা করতে আসলে হুইবি আর জিং এর কথাবার্তা সে শুনতে পায়। হুইবি জিংকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য। তবে তাদের কথাবার্তা থেকে গাং বুঝতে পারে তার জন্য হুইবি কতটা বিপদে পড়েছিল। তবে সেখানে সাংসিংও ছিল এবং হঠাৎ করে হুইবি সাংসিংকে বিয়ের কথা বলে। এটা শুনে গাং অনেক কষ্ট পেয়ে বাহিরে চলে যায়। হুইবি তার পিছু পিছু যায়। গাং বলে সে তাকে সত্যি ভালোবাসে। তবে হুইবি বলে সে তাকে বিয়ে করতে পারবে না। গাং কাঁদতে কাঁদতে বলে সে সাংসিংকে বিয়ে করতে পারবে, অথচ তাকে কেন পারবে না। হুইবি তার কোনো উত্তর দেয় না আর সেখান থেকে চলে যায়। এরপর সিনে দেখানো হয় সাংসিং এর মেয়েরা আর জিংয়ের অ্যাসিস্ট্যান্টরা মিলে ফাঁদ বানিয়ে তার মাধ্যমে পাখি ধরছিল। কিছুক্ষণ পর জিং সাংসিং এর সাথে দেখা করতে আসলে সাংসিং তার থেকে জানতে পারে গাং অসুস্থ। হুইবি তাকে রিজেক্ট করার পর থেকে সে কিছুই খায়নি। এটা শুনে সে গাংয়ের সাথে দেখা করতে যায়। সে গাংকে বোঝায় যে হুইবি তাকে ভালোবাসে আর তারই হবে, কিন্তু এখানে যদি সে খাওয়া দাওয়া না করে তাহলে সে তো অসুস্থ থাকবে আর এটা হুইবির ভালো লাগবে না। অনেকক্ষণ বোঝানোর পর গাং খাবার খেতে রাজি হয়। সেখান থেকে ফেরার পর সাংসিং সে ক্যান্ডির দোকানের সামনে যায়। জিংয়ের কথা মনে পড়ে সে কিছু ক্যান্ডি নিয়ে যায়। জিংয়ের সাথে দেখা করতে আসে। সাংসিং জিংকে বলে সে এবার সত্যি সত্যি হুইবির উপর থেকে মুভ অন করবে। সে অনেককে হারিয়েছে, তাই হুইবি চলে গেলে তার তেমন কষ্ট হবে না। তবে গাং সত্যি তাকে মন থেকে ভালোবাসে। সে যদি হুইবিকে হারিয়ে ফেলে তাহলে সেটা সে সহ্য করতে পারবে না। জিং তার হাতে একটা তীর তুলে দিয়ে সে দুটো বাস্কেটের মধ্যে ফেলতে বলে। সাংসিংও মনে মনে সিদ্ধান্ত নেয় সে ফুইও রাজ্যের ভালোর জন্য শান্তি চুক্তির বিয়েটা করবে। তবে সে সেই বাস্কেটের তীরটা ফেলতে যাবে, তখন তীরটা ফেলতে গিয়ে সাংসিং পড়ে যেতে গেলে জিং তাকে ধরে ফেলে। তবে জিংয়ের নিজের ব্যালেন্স করতে পারে না, তাই দুজনে নিচে পড়ে যায়। এখন অ্যাক্সিডেন্টলি তাদের মধ্যে কিস হয়ে যায়। দুজনে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায় আর নিজেদেরকে স্বাভাবিক করার জন্য কথা বলতে বসে। জিং সাংসিংকে বলে সে এত তাড়াতাড়ি হুইবির উপর মুভ অন করতে পেরেছে কারণ সে হুইবিকে কখনো ভালোই বাসেনি। সাংসিং বলতে থাকে সে অবশ্যই হুইবিকে ভালোবেসেছে। জিং তাকে একটা পরীক্ষা করার কথা বলে, যেখানে সে সহজে এটা বুঝে যাবে সে কি হুইবিকে ভালোবেসেছিল নাকি ভালোবাসেনি। সাংসিং এতে রাজি হয়। এরপর জিং সাংসিংকে একটা জায়গায় বসিয়ে চোখ বন্ধ করতে বলে। জিং প্রথমে তার মাথাটা ঠান্ডা করতে বলে এবং কিছু কথা বলে। সবশেষে জিং তাকে জিজ্ঞেস করে সেই মানুষটা কি। সাংসিং সব জায়গাতে জিংকে দেখতে পাচ্ছিল। তার সামনে জিংয়ের সাথে কাটানো মুহূর্তগুলো সে দেখতে পাচ্ছিল, তাই সে বলে তুমি। পর যখন বুঝতে পারে সে কি বলে ফেলেছে তখন সে তাড়াতাড়ি করে জিংকে ঘর থেকে বের করে দেয়। পরদিন সকালে সাংসিং জিংকে নিয়ে মুইউ ফরেস্টে যায়। প্রতিটা গাছের উপর বরফ জমেছিল। তারা গাছের গা থেকে খুব সাবধানে বরফগুলো সংগ্রহ করে এবং সে বরফগুলো দিয়ে কিছু একটা তৈরি করে। তারা দুজনে একটা জায়গায় এসে রান্না করতে থাকে আর একে অপরের সাথে অনেক মজা করে। এখানে সিন কাট হয়। আমাদের গাংকে দেখানো হয় সে হুইবিকে থামিয়ে জিজ্ঞেস করে সে তাকে ইগনোর কেন করছে। এবার হুইবিয়ে চলে যায় না এবং তাকে সামনে এসে বলে দেয় সে সাংসিংকে বিয়ে করবে। যদি পরকাল বলতে কিছু থেকে থাকে তাহলে তারা সেখানে এক হবে। এটা শুনে গাং চুল থেকে হেয়ার পিন খুলে নিজেকে আঘাত করতে চায়। হুইবি তাকে আটকায় এবং নিজের তলোয়ারটা তার দিকে এগিয়ে দিয়ে বলে সব তারই দোষ, সে যেন তাকে মেরে ফেলে। গাং অসুস্থ হয়ে গেলে তার মেয়েটাকে সেখান থেকে নিয়ে যায়।
ঘরে এসে গাং অনেক কান্নাকাটি করতে থাকে। এই কথাটা যখন নোবেল কনসোর্ট অর্থাৎ রানীর কাছে যায়, সেও রাজার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে গাং তার একমাত্র মেয়ে, সে একজনকে ভালোবাসে, তার জন্য সে সারাদিন কান্নাকাটি করছে। নোবেল কনসোর্টের এত কথা শুনে রাজা হুইবিকে ডেকে পাঠায়, হুইবির কাছে বিষয়টা সম্পর্কে জিজ্ঞেস করে। হুইবি তখন রাজাকে বলে সে সাংসেংকে বিয়ে করতে চায়। এটা শুনে রাজা কি বলবে বুঝতে পারছে না। আমাদের জিনকে দেখানো হয় সে এখনও তার ভাইয়ের সাথে সাংসেং এর বিয়ে নিয়ে চিন্তিত ছিল। শিলিন তাকে বোঝায় তারা যদি একে অপরের সাথে ভালো থাকে তাহলে তার কেন সমস্যা। এই কথা শুনে জিন তার ভুলটা বুঝতে পারে। এরপর সে সাংসেং এর কাছে আসে আর তার সাথে খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায়। এরপর সে জিনকে তার বিয়ের গিফট হিসাবে একটা জেট পেন্ডেন্ট দেয়। তারা নিজেদের মধ্যে কথা বলে সবকিছু আগের মতো করে নেয়। আমাদের হুইবিকে দেখানো হয় সে এক হাতে গাঙের দেওয়া আরেক হাতে সাংসেং এর দেওয়া এমব্রয়ডারি নিয়ে বসেছিল। তখন সেখানে তার সাথে দেখা করতে সাংসেং আসে। সাংসেং তার দুই পাশে এমব্রয়ডারি হাতে নিয়ে হুইবিকে জিজ্ঞেস করে সে তাকে বিয়ে করতে রাজি হয়েছে, তবে সে কি তাকে মন থেকে পছন্দ করে। এর কোনো উত্তর হুইবি দেয় না। সাংসেং তার হাতে থাকা এমব্রয়ডারিটা আগুনে পুড়িয়ে দেয়, এতে হুইবি কিছু বলে না। যখনই গাঙের দেওয়া এমব্রয়ডারিটা পুড়োতে যাবে তখনই হুইবি এটা নিয়ে নিজের বুকে জড়িয়ে নেয়। হুইবি সাংসেং এর কাছে ক্ষমা চাইলে সাংসেং তাকে বলে এখনো দেরি হয়নি। সে যেন রাজার কাছে গিয়ে বলে সে তাকে ভালোবাসে। আমাদের লিওকে দেখানো হয় জিং তাকে জানায় প্রিন্স কিনের জন্য গাংকে সিলেক্ট করা হয়েছে। রাজা এটা শুনে মানা করতে থাকে, তবে জিং বলে সে সবাইকে দেখেছে এবং তার কাছে প্রিন্স কিনের জন্য গাংকে ভালো লেগেছে। তখন সেখানে সব গার্ডদের সাথে লড়াই করে হুইবি আসে এবং রাজাকে তার সাথে গাঙের বিয়ের দেওয়ার কথা বলে। রাজা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে সে কেন গাংকে বিয়ে করতে চায়। হুইবি যে রাজার কাছে গিয়ে তাকে বিয়ে করার জন্য কথা বলেছে এটা যখন গাং জানতে পারে তখন সে অনেক অবাক হয়। তখন তার কাছে সাংসেং আসে আর বলে হুইবি তাকে সত্যি ভালোবাসে। এই কারণে রাজার সামনে গিয়ে সে বলতে পেরেছে। সেও যেন রাজার সামনে গিয়ে এ কথাটা বলে। তাকে বুঝিয়ে সাংসেং জিনের সাথে দেখা করে। তাদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি তাদের দুজনকে এক করার জন্য এরা দুজনে সবকিছু প্ল্যান করেছে। এরপর সিনে আমাদের নোবেল কনসোর্ট আর সাংসিং এর মাকে একসাথে দেখানো হয়। নোবেল কনসোর্ট তার সাথে অনেক ভালোভাবে কথা বলছিল। সেও লিওসাং এর সামনে সাংসিং এর নামে অনেক ভালো ভালো কথা বলতে থাকে আর এটাও বলে সে যেন সাংসেংকে শান্তি চুক্তির জন্য বিয়ে করার জন্য পাঠায়। এটা শুনে সাংসেং এর মা অনেক রেগে যায় আর বলতে থাকে সাংসেং তার মেয়ে, সে কখনোই তার মেয়েকে প্রিন্স কিনের মতো এত খারাপ লোকের কাছে বিয়ে দেবে না। তবে সে নিজেও অনেক কান্নাকাটি করতে থাকে। সাংসেং নোবেল কনসোর্টকে এগিয়ে দিয়ে আসে আর তার মায়ের হয়ে ক্ষমা চায়। নোবেল কনসোর্ট তাকে বোঝাতে থাকে সে যেন এই বিয়ের জন্য রাজি হয়ে যায়। জিং এসে সাংসেংকে জিজ্ঞেস করে সে কি সিদ্ধান্ত নিয়েছে। সাংসেং বলে সে এই শান্তি চুক্তির বিয়ের জন্য একটা ক্যান্ডিডেট। সে যদি বিয়ে না করে তবে অন্য কেউ ঠিকই করবে, তবে শুধু শুধু সে রাজার কাছে খারাপ হয়ে যাবে আর তাকে নিয়ে যে গুজব রয়েছে এর জন্য এখানে তাকে আর কেউ বিয়ে করবে না। সাংসেং তাকে প্রিন্স কিনের একটা পেন্টিং আনতে বলে। জিং পেন্টিং আনতে রাজি হয়ে যায়। এদিকে সাংসেং এর মা তখন সাংসেং এর বাবার কাছে এসে কান্নাকাটি করছিল, সে যেন কিছু একটা করে। আমাদের গাং আর হুইবিকে দেখানো হয়। হুইবি বলে সে জানে তার জীবনে অনেক ঝুঁকি রয়েছে, তবুও সে গাংকে বিয়ে করতে চায়। গাং বলে হুইবি যদি যুদ্ধে গিয়ে মারা যায় তাহলে সেও তার সাথে যুদ্ধে যাবে, তবুও তারা একসাথেই থাকবে। তাদের দুজনের এসব কথায় লিও অনেক বিরক্ত হচ্ছিল। তখন নোবেল কনসোর্ট এসে তাকে আবারও সাংসেংকে শান্তি চুক্তি করার জন্য সিলেক্ট করতে বলে। এরপর লিওসাং এসে বলে সে সিদ্ধান্ত নিয়েছে ফুইও রাজ্যকে বাঁচাতে সাংসিংই শান্তি চুক্তিটা করবে আর তাকে বিয়েও করবে। লিওসাং এখানে এসব কথা বলে বাহিরে এসে সাংসিং এর কথা ভেবে কাঁদতে থাকে। সাংসিং যে জিনকে প্রিন্স কিনের পেন্টিং আনতে বলেছিল, সাংসিং দেখে জিন সেখানে নিজের পেন্টিং করে রেখেছে। তারা এটা নিয়ে অনেক দুষ্টুমি করছিল। তখন সেখানে কাঁদতে কাঁদতে লিওসাং আসে। সাংসেং এর মা তাকে বারবার জিজ্ঞেস করতে থাকে সে কি বিয়েটা ভাঙতে পেরেছে, তবে লিওসাং কিছু বলতে পারে না। তারা বুঝতে পারে সে বিয়েটা ভাঙতে পারেনি। সাংসেং এর মা জিংয়ের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে সাংসেংকে আলাদাভাবে ডেকে নিয়ে বলে জিংকে বিয়ে করতে। সাংসেং যদি জিংকে বিয়ে করে ফেলে তাহলে তাকে আর শান্তি চুক্তির বিয়ে করতে হবে না। সাংসেং বলে জিন হয়তো তাকে বিয়ে করতে রাজি হবে না। আমাদের জিংকে দেখানো হয় জিং বসে বসে সাংসেং এর কথাগুলোই ভাবছিল। তখন সেখানে সাংসিং এর মা আসে আর তাকে সাংসেংকে বিয়ে করার কথা বলে। জিন অবাক হলে সাংসেং এর মা বলে তুমি তো দেখি অনেক খুশি হয়েছো। তাই সাংসেং এর মা সাংসেংকে গিয়ে বলে জিং বিয়েতে রাজি হয়ে গেছে। তারা যেন সামনাসামনি গিয়ে কথা বলে। সাংসেং এর মা একটু সেজেগুজে তার সাথে দেখা করতে যেতে বলে। সাংসেং তার মায়ের কথা মতো সেজেগুজে তার সাথে দেখা করতে যায়, তবে তার শ্বাসটা অনেক অদ্ভুত ছিল।
যেটা দেখেই জিং হেসে ফেলে। এরপর তারা কথা বলতে থাকে। তাদের কথার মাধ্যমে সাংসেং বুঝতে পারে জিং আসলে বিয়ে করতে রাজি হয়নি, তার মা ভুল বুঝেছে। এরপর জিং তার 2 অ্যাসিস্ট্যান্টের সাথে মার্কেটে ঘুরে বেড়াচ্ছিল। তখন সেখান দিয়ে কিনসিন নামের একটা মেয়ে তার বাবার সাথে ঝগড়া করতে করতে যাচ্ছিল, কারণ সে এখানে তার বাবার পছন্দ করা ছেলের সাথে বিয়ে করবে না, সে অন্য কাউকে ভালোবাসে। এই মেয়েটাকে দেখে জিং এর সাংসেং এর কথা মনে পড়তে থাকে। রাতের বেলা জিং একা একা দাঁড়িয়েছিল আর তখন তার কাছে সাংসেং আসে। সাংসেং তাকে প্রিন্স কিনের কথা জিজ্ঞেস করে, সে কি দেখতে সত্যিই খারাপ এইসব। জিং বলে, আমার মনে হয় তুমি প্রিন্স কিনকে পছন্দ করবে, আমাদের জিনকে দেখানো হয়। জিন নিজেও এখন শিওকে বলতে থাকে সে যদি সত্যি সাংসেংকে ভালোবাসে তাহলে সে যেন এখন গিয়ে তাকে নিজের অনুভূতির কথা বলে দেয়, এখনো বেশি দেরি হয়নি। জিনের কথায় মোটিভেট হয়ে শিও সাংসেং এর কাছে গিয়ে তাকে নিজের অনুভূতির কথা খুলে বলে। তবে সাংসেং মনে করে সে মজা করছে। সেও তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে আর বলে সে তাকে সত্যি ভালোবাসে আর তাকে বিয়ে করতে চায়। তবে সাংসেং তাকে সিরিয়াসলি নেয় না। সেও তাকে বলে সে বিশ্বাস করুক বা না করুক সে তাকে ভালোবাসে। সেও চলে গেলে সাংসিং তার মেটকে বলে, আমি জানি সেও সব কথা সিরিয়াসলি বলেছে, তবুও ফুইও রাজের ভালোর জন্য তাকে শান্তি চুক্তির বিয়েটা করতে হবে। তারা দুজনে সারা জীবন বন্ধু হয়ে থাকবে। তার মনটা খারাপ ছিল, তাই সে মার্কেটে হাঁটতে বের হয়। সেখানে গিয়ে তার সাথে কিনশিনের দেখা হয়। কিনশিনের সাথে একটা ছেলে ছিল যার নাম হচ্ছে লাং। কিনশিন বলে ল্যাটিন ফেস্টিভ্যালের দিন তারা দুজনে প্রথম দেখা করেছে। প্রথম দেখাতে তারা একে অপরকে প্রেমে পড়েছে। তাই তার পরিবার মেনে না নিলেও তারা সমস্ত বাধা বিরুদ্ধে গিয়েও তারা একে অপরকে বিয়ে করবে। তখন সেখান থেকে তারা চলে গেলে সাংসেং ভাবতে থাকে সেও যদি কোনো সাধারণ পরিবারে জন্ম নিত তাহলে হয়তো এমন হতো। আমাদের জিংকে দেখানো হয়। জিংকে তার অ্যাসিস্ট্যান্টরা বলতে থাকে সে যেন সাংসিংকে নিজের আসল পরিচয় সম্পর্কে বলে দেয়, কারণ পরে যখন সাংসিং তার আসল পরিচয় সম্পর্কে জানতে পারবে তখন সে হয়তো অনেক কষ্ট পাবে। জিং এটা নিয়ে খুব চিন্তায় পড়ে যায় যে আসলে সাংসিংকে সে সত্যি বলে দিবে কিনা। এসব ভাবতে ভাবতে সে যখন সাংসিংয়ের সাথে দেখা করতে যায় তখন দেখে সাংসিং একটা ছুরি হাতে নিয়ে বসে আছে। জিং মনে করে সে হয়তো আত্মহত্যা করতে চাইছিল। জিং ভুল ভেবেছে দেখে সাংসিং সেই রকম অভিনয় করতে থাকে সে যেন সত্যি আত্মহত্যা করতেছে। সাংসিং এর অবস্থা দেখে জিং যে নিজের পরিচয়টা বলে দিতে যাবে তখন সাংসিং সত্যি বলে দেয় সে আত্মহত্যা করতে চায় না, বরং এই ছুরিটা তাকে কিনশি গিফট করেছিল। সাংসিং চলে গেলে জিনের অ্যাসিস্ট্যান্টরা তাকে বলতে থাকে সে একটুতেই ভয় পেয়ে গিয়েছে। তাহলে সাংসিং সবকিছু জানার পর তার কি অবস্থা হবে। জিং সাংসিং এর কথা মনে করতে করতে ভাবতে থাকে এখন তার কি করা উচিত। এদিকে জিনও সাংসিং এর জন্য কান্নাকাটি করছিল আর সেও সারাদিন ওয়াইন খাচ্ছিল। সেও সিদ্ধান্ত নেয় সে রাজার কাছে গিয়ে তার সাথে সাংসিং এর বিয়ে দেওয়ার কথা বলবে। সেও এর মাতাকে অনেক আটকানোর চেষ্টা করে, তবুও সেও না থামলে সে নিজের গলায় তলোয়ার ধরে। নিজের মাকে আটকাতে জিন তার হাত থেকে তলোয়ার নিয়ে নিজের গলায় ধরে এবং সেওকে সেখান থেকে চলে যেতে বলে। সেও সেখান থেকে চলে গেলে জিন তার মায়ের কাছ থেকে ক্ষমা চায়। সেও রাজার কাছে যায় এবং গিয়ে সাংসিংকে বিয়ে করার কথা বলে। রাজা এসব দেখে অবাক হয় আর তার কাণ্ড দেখতে থাকে। সে যখন কাউকে বিয়ের কথা বলছে তখন সে মানা করে দিয়ে যখন সে সেই মেয়েটাকে শান্তিকুর চুক্তি করার জন্য সিলেক্ট করে তখন আবারও সে ফিরত এসে তাকে বিয়ে করতে চায়। সেখানে জিং নিজেও ছিল। জিং রাজার কাছে সাংসিংকে সিলেক্ট করার কথা বলতে এসেছিল, তবে এখন জিং এর কথা শুনে সে সাংসিং এর উপরে সবটা ছেড়ে দেয়। তখন সেখানে সাংসিং আসে আর নিজে থেকে রাজাকে শান্তি চুক্তির বিয়েটার কথা বলে। সাংসিং বলে ফুইও রাজ্যের রাজকুমারী হিসেবে ফুইও রাজ্যকে সে বাঁচাতে চায়। ফুইও রাজ্যের পক্ষ থেকে শান্তি চুক্তির বিয়েটা সে করবে। রাজা সহ জিং কেউ এতে আপত্তি করে না এবং সাংসিংকে সিলেক্ট করা হয়। সেও সামনে এগিয়ে আসে এবং রাজাকে বলে সে ফুইও রাজ্যের পক্ষ থেকে হোস্টেস হিসেবে যেতে চায়। এটা যখন শিয়াও এর বাবা জানতে পারে তখন সে অনেক রেগে যায় আর বলে সে কখনোই তার ছেলেকে হোস্টেস হিসাবে যেতে দেবে না। সেও নিজের সিদ্ধান্তে অটল। তার বাবা তাকে বোঝাতে বোঝাতে অনেক অসুস্থ হয়ে যায়, তবুও সে নিজের সিদ্ধান্ততে অটল ছিল। ফুইও রাজ্য থেকে রাজকীয় আদেশ আসে এবং সাংসিংকে রাজকীয় আদেশের মাধ্যমে শান্তি চুক্তির বিয়ের জন্য সিলেক্ট করা হয়। এদিকে সেও তুষারপাতের মাঝে বসে বসে বারবার খারাপ ছেলে কথাটি লিখছিল। ঠান্ডা তার ভ্রুগুলোতে বরফ জমে গিয়েছিল, তখনও সে সেখানে বসেছিল।
এখানে সিন কাট হয়, আমাদের একটা অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়। সাংসেংকে বিদায় দেওয়ার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছিল। সেখানে এতদিন যেসব লোকজন সাংসেংকে অপয়া বলতো, আজ তারাও সাংসেংয়ের অনেক প্রশংসা করছিল এবং লিও সাংয়ের সাথে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছিল। সেখানে একটা নাটক হচ্ছিল যেখানে একজন প্রিন্স মিথ্যা কথা বলে তার ভালোবাসার মানুষের কাছে যায় আর তাকে ভালোবাসে। পরে যখন সে মেয়েটা প্রিন্সের আসল পরিচয় জানতে পারে তখন সে আত্মহত্যা করে। নাটকটা দেখে সাংসেং বলে মেয়েটা একদমই ঠিক কাজ করেছে, তার জায়গায় সে থাকলেও এটাই করত। এটা শুনে জিং একটু ভয় পায়। লিও সাং অনেক ড্রাঙ্ক হওয়ায় সে সাংসেংকে ধরে অনেক কান্নাকাটি করতে থাকে। সাংসেং শিওকে বলে সে কেন তাং রাজ্যের হোস্টেস হিসাবে যাচ্ছে ওখানে। শিও বলে সে সেখানে গিয়ে পড়াশোনা শেষ করবে আর তার অনেক ইচ্ছে সে সাংসেং এর বিয়ে হতে দেখবে। সাংসেং তাকে বলে সে সেখানে খেলতে যাচ্ছে না, সে যেখানে যাবে সেখানে গেলে অবশ্যই তার বিপদ আছে। তবে শিয়াও নিজেকে স্বাভাবিক রেখে তার কথাটা এড়িয়ে দেয়। রাতের বেলায় এরা তিনজন একসাথে বসে ড্রিঙ্ক করছিল আর গল্প করছে। তারা সবাই অনেক ড্রাঙ্ক ছিল। তাদের সবাই সাংসেং এর জন্য অনেক খারাপ লাগছিল আর সাংসেং এর অনেক কষ্ট হচ্ছিল, তবে এটা সে প্রকাশ করে না। আমাদের জিংকে দেখানো হয় সে প্রিন্স কিনের নাম করে একটা চিঠি লেখে আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে সেটা সাংসেংকে পৌঁছে দিতে। সাংসেং চিঠি পড়ে জানতে পারে প্রিন্স কিন গোপনে ফুইওতে এসেছে এবং সে গোপনে তার সাথে দেখা করতে চায়। চিঠিটা পড়ে সাংসেং তাকে বলে সে প্রিন্স কিনের সাথে দেখা করবে না, তবে তার মেয়েরা তাকে বোঝায় যে একবার হলেও তার সাথে দেখা করা উচিত। এরপর সাংসেং কাউকে কিছু না বলে প্রিন্স কিনের সাথে দেখা করতে চলে যায়। সে একটা ঘরের সামনে গিয়ে প্রিন্স কিনের উদ্দেশ্যে কথা বলতে থাকে, তবে কিছুক্ষণ পর সে ঘর থেকে জিংয়ের একটা অ্যাসিস্ট্যান্ট বেরিয়ে আসে। এরপর একের পর এক সে ঘর থেকে অনেকগুলো লোক বেরিয়ে আসে। এত লোক দেখে সাংসেং বেশ বিব্রত অবস্থায় পড়ে যায়, কারণ সে এতক্ষণ এদের নামে অনেক বাজে বাজে কথা বলছিল। একটু পর সে ঘর থেকে জিং বেরিয়ে আসে আর বলে সে যেহেতু বলেছিল প্রিন্স কিনের সাথে দেখা করবে না, তাই প্রিন্স কিন চলে গিয়েছে। সাংসেং লজ্জা পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। সাংসেং বাড়ি ফিরলে তার মা তার কাছে এসে অনেক কান্নাকাটি করতে থাকে। সাংসেং তার মাকে শান্ত করে বলে সে প্রিন্স কিনের সাথে দেখা করেছে। প্রিন্স কিন অনেক ভালো মানুষ। এরপর সাংসেং ফুইও রাজ্য থেকে তাং রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে তাং রাজ্যের মানুষ যখন জানতে পারে প্রিন্স কিন রাজ্যে ফিরে এসেছে তখন তারা অনেক খুশি হয়। জিং রাজ্যে ফিরে প্রথমে তার বাবার সাথে দেখা করে আর সে বলে ফুইও রাজ্যের রাজকুমারী সাংসেংকে সে নিজের জন্য সিলেক্ট করেছে। তার বিশ্বাস তারাও সাংসেংকে পছন্দ করবে। তাং রাজ্যের রাজাও তার ছেলেকে অনেক ভালোবাসত, যার জন্য সে ছেলের খুশিতে খুশি থাকে। সেখানে জিং আর তার দুই ভাই উপস্থিত ছিল। তারা সেখান থেকে বাহিরে বের হয়ে যায় এবং হুইকে বলে এমনিতেও তাং রাজ্যের সমস্ত মিলিটারি ক্ষমতা জিংয়ের হাতে। এখন সে যদি ফুইও রাজ্যের রাজকুমারীকে বিয়ে করে তাহলে সে সেই রাজ্যের সাপোর্ট পেয়ে যাবে। হুয়োকিকে তার সাথে হাত মেলাতে বলে, তবে কি তার সাথে হাত মেলায় না। এদিকে জিং তাং রাজ্যের গ্র্যান্ড টিউটর জিঙ্গোর সাথে দেখা করে। সে তাকে সাংসেং এর জন্ম তারিখ দিয়ে দেখতে বলে সে তার জন্য সঠিক কিনা। জিং ওয়ে একটু চিন্তা করে বলে তারা দুজনে অনেক ভালো জুটি। জিং তাকে তাদের জন্য খুব তাড়াতাড়ি ভালো একটা বিয়ের দিন খুঁজতে বলে। এরপর সিনে আমাদের দেখানো হয় একজন কার্ড ডাক্তার লিও এর নামে একজনকে খুব তাড়াহুড়ো করে ডেকে তোলে আর বলে প্রিন্সেস আবারও অসুস্থ হয়ে গিয়েছে। সে এবারের মতো মোট 6 বার অসুস্থ হয়েছে। আমাদের সাংসেংকে দেখানো হয় সে সুস্থ হয়েছিল, তবে অসুস্থ হওয়ার ভান করছিল। ডাক্তার লিও সেখানে আসে আর সাংসেংকে চেক করে, তবে সে তার কোনো সমস্যায় বুঝতে পারে না। সাংসেং এর মেট তাকে ধরে কানাকারি করতে শুরু করে আর বলতে থাকে তাং রাজ্যে কোনো ভালো ডাক্তার নেই, আমাদের প্রিন্সেস হয়তো এখানে আর বাঁচবে না। ডাক্তার ভয় পেয়ে চলে গেলে সাংসেং নিজের অভিনয় বন্ধ করে দেয়। আর তাদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি সাংসেংকে যেন এই বিয়ে না করতে হয়, তাই সে এমন অভিনয় করছে। এরপর সিনে আমাদের একটা মেয়েকে দেখানো হয়, সবাই তাকে প্রিন্সেস রয়্যাল নামে ডাকে। সে রাজ্যের গুরুত্বপূর্ণ কিছু দিক দেখাশোনা করত। সে কিন্তু এখনো বিয়ে করেনি। তাকে একজন বিয়ের কথা বললে সে অনেক রেগে যায়। তখন তার সাথে জিং দেখা করতে আসে। তাদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি তাদের মাঝে সম্পর্কটা অনেক ভালো। আমাদের আবারও সাংসেংকে দেখানো হয় সে শিয়াও এর সাথে বসে গল্প করছিল। তখন সেখানে জিংয়ের আসা শব্দ পেয়ে সে আবারও অসুস্থ হওয়ার ভান ধরে। জিং ভালোভাবে বুঝতে পেরেছিল যে সাংসেং অসুস্থ হওয়ার ভান ধরছে, তাই সে ডাক্তার সাংসেংকে চিকিৎসা করেছে। সে ডাক্তারকে শাস্তি দেওয়ার কথা বলে, তার জন্য একজন নিরপরাধ মানুষ শাস্তি পাবে। এটা দেখে সাংসেং তাড়াতাড়ি করে ঠিক হয়ে যায় আর বলে সে তো সুস্থ হয়ে গিয়েছে। সে যেহেতু সুস্থ হয়ে গিয়েছে তাই জিং তাকে তার বাবার সাথে দেখা করানোর জন্য নিয়ে যায়। তবে পথে সাংসেং এর সত্যি সত্যি অসুস্থ হয়ে যায়। জিং এই ব্যাপারটা বুঝতে পারে, তাই তারা আবারও ফিরে যায়। জিও যখন সাংসেং এর সাথে দেখা করতে চায়
তখন সে মনে করে সাংসিং হয়তো এখনও সত্যি অভিনয় করছে। সাংসিংয়ের মেয়েরা জানায় সে সত্যি সত্যি অসুস্থ হয়ে গিয়েছে। তখন সেখানে মেডিসিন নিয়ে জিং আসে। সে সাংসিংকে মেডিসিন খাইয়ে দেয় আর রেস্ট করতে বলে চলে যায়। পরদিন সকালে সাংসিং সুস্থ হলে তার রওনা দেয় রাজার কাছে যাওয়ার জন্য। সাংসিং রাজার সাথে দেখা করে, তবে সেখানে কোথাও প্রিন্স কিনকে দেখতে পায় না। রাজার সাথে দেখা করা শেষ হলে সাংসিংকে একটা আলাদা প্যালেস দেওয়া হয় থাকার জন্য। তবে এখানে প্রিন্স কিনের সত্যিটা সে এখনও জানতে পারেনি। আমরা পরের পর্বে জানতে পারবো যে সে কি আসলে প্রিন্স অর্থাৎ জিংয়ের আসল পরিচয় জেনে তাকে বিয়ে করবে নাকি সে তাকে রিজেক্ট করবে। এটা তো আমরা শেষ পর্বেই জানতে পারবো। আজকের পার্টটা এতটুকুই। আমি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে।